নামগুলো আমরা বলতে চাচ্ছি না, কারণটা হলো যারা জড়িত তারা তো কোর্টে মামলা হয়ে এখনো হয়নি মামলা। আমরা তো শুধু তাদের জড়িত থাকা তদন্ত করেছি এবং কী কী মানে অপরাধে তারা জড়িত সেগুলোকে আমরা মেনশন করে আমরা সুপারিশ করেছি। কাজে তাদের সামাজিক অবস্থান বিবেচনায় আমরা এটা গোপন রাখতে চাই। না না, রিপোর্ট চাইলে আপনি পাবেন সেটা আমি বলিনি, আমি বলছি আপনি চাইতে পারেন সেখানে, এবং আমরা আনক্লাস করেছি যাতে এটা সবাই জানতে পারে। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা 11টি কপি দিয়েছি, ওখান থেকে নিতে পারেন। That doesn't mean it's a public document. So what's the problem to make it public? No problem. No problem. There is no. So why don't you share the findings, the core findings of the? We have no problem in sharing with you the findings. কিন্তু কথাটা হলো যে আমরা টপের দাব বলবো, কিন্তু নিচে যারা জড়িত আছে যেমন মনে করেন সেগুলো না আমরা বলতে চাই না। এক নম্বর হলো যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলেনুর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর। এগুলোর নাম উপর লেভেলের, এগুলোর নাম আমি আপনাদেরকে জানালাম আর কি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বাকি আপনারা মন্ত্রণালয়ে আপনি যান, তাদের সঙ্গে কথা বলেন, এবং আমি আশা করি যেহেতু আমরা কোনো ক্লাসিফিকেশন দেইনি আমরা আপনারা পেতে পারবেন সেটা। এই বিডিআর কার্নেসটা কেন হলো এর অনেকগুলো কারণ, এক কথা বলা যাবে না, এটা অনেকগুলো কারণ আছে। এক হলো যে বিডিআরের মধ্যে ক্ষোভ ছিল, যেমন ডাল ভাত কর্মসূচি একটা, তারপরে বিডিআর শপ তৈরি করা হয়েছিল, সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআরের, এটার সঙ্গে এটা যায় না। তো সেইগুলো জিনিস ছিল এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিলেন না, সেটা একটা ছিল। আর বিডিআরের মধ্যেই অনেক রকমের টানাপোড়েন ছিল যেগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি। এরকম অনেক কারণ ছিল যেগুলোর কারণের জন্য এই ক্ষোভকে কাজে লাগিয়ে হ্যাঁ এটা হলো ছিল আর কি। আর বিডিআর কার্নেসটা হওয়ার পরে যদি আমাকে আপনারা প্রশ্ন করেন, সেটা আগামী উত্তরটা আমি দিয়ে দিই যে ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিল। আমরা খুব বিশদভাবে এটা তদন্ত করেছি, গুম করা হয় না। হ্যাঁ, গুম করা হয়নি, তাদেরকে ডিজিএফআইতে নিয়ে ওখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিভিন্ন জায়গায়। এটা এই ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করেছি এবং আমরা এটার ব্যাপারে আমরা সুপারিশ করেছি। দেখেন ওই সময় র্যাবের সদস্যরা এখানে ছিলেন এবং জিনিসটা আমি এক্সপ্লেন করতে চাই আপনাদের সামনে। যেখানে দরবার হল ছিল, যেখানে অফিসাররা নিহত হয়েছে ম্যাক্সিমাম অফিসার, এখান থেকে
সেখান থেকে 30-40 মিটারের মধ্যেই 5 নম্বর গেট, সেইখানে আপনার র্যাবের সদস্যরা ছিলেন, সজ্জিত ছিলেন। তারা ইন্টারভিউ করেনি এবং তারা বলছে, তাদের কমান্ডার আমাদেরকে বলেছে, এবং এটা আমরা ইনভেস্টিগেশন করেছি যে ওই সময় এডিজি ছিলেন কর্নেল রেজা নূর, বর্তমানে মেজর জেনারেল কর্নেল রেজা নূর, রিটায়ার্ড। তিনি তাদেরকে নিষেধ করেছিলেন। কিন্তু আমরা জেনেছি যে যখন এই ধরনের কার্নেজ হয় তখন ওখানে নিয়োজিত হওয়ার ব্যাপারে মানে র্যাবের কোনো আদেশের প্রয়োজন হয় না। যখন মারা যাচ্ছে পুলিশের ব্যাপারেও তাই, যে সেখানে কোনো আদেশের প্রয়োজন হয় না। এই বিষয়টা আমরা তদন্ত করেছি এবং আমরা সুপারিশ করেছি। প্রতিবেশী দেশ বলতে আমরা ভারতকে বোঝাচ্ছি, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলবল দিয়ে আশ্রয় নিয়েছে। আপনি বলছিলেন যে এটার কারণ হিসেবে সবাইকে ডালভাত হচ্ছে যে একটা বড় কারণ ছিল, এইটাই অসন্তোষ ছিল। কিন্তু আমরা এর আগে যত গণমাধ্যম বা যারা পরিবার আছে তারা এই বিষয়ে কথা বলেছে যে ডালভাত কর্মসূচি আসলে সামনে আনা হয়েছে একটা কারণ হিসাবে, একটা তো আসলে কি আমাদের এটা বলে যে ডালভাত কর্মসূচি আসলে এখানে কোনো ষড়যন্ত্র আগে থেকেই ছিল, ডাল ভাতে গেলে খুব কাজে লাগে। শোনেন, কথা হচ্ছে যে এই বাহিনীটাকে দুর্বল, না ঠিক আছে, এই বাহিনীটাকে দুর্বল করার জন্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র ছিল, এবং এই কাজগুলোকে ডাল ভাতের কর্মসূচি, তারপরে বিডিআর সব আর্মি অফিসার কেন এখানে এসে তাদেরকে কমান্ড করছে, এই বিষয়গুলোকে সামনে এনে এগুলোকে ব্যবহার করা হয়েছে। বলছেন আপনি যে আসলে ষড়যন্ত্র ছিল আমাদেরকে দুর্বল করে দেশকে অস্থিতিশীল করা এবং বাহিনীগুলোকে দুর্বল করা। আমি প্রথম আলোতে কাজ করি, যেটা জানতে চাই সেটা হলো যে রাজনৈতিক ব্যক্তিদের নাম আপনারা বলেছেন যে তাদের সম্পৃক্ততা পেয়েছেন, তারা কোন পর্যায়ে এসে কিভাবে সম্পৃক্ত হলেন, এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যে সেনা কর্মকর্তাদের নাম আপনারা বলেছেন, এদের এই পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে হলো এবং সম্পৃক্ততার পর্যায়টা আসলে কিভাবে ছিল, সম্মানটা কিভাবে হলো? এগুলো একটা দীর্ঘ সময় ধরে এটা হয়েছে, এটা একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে। যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে, অন্য অন্যদের সঙ্গেও এখানে জুমার নামাজ পড়ে তারপরে মিটিং হয়েছে, তারা অফিসে গেছে, বিভিন্ন সময়, একটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ষড়যন্ত্রগুলো হয়েছে, একদিনে হয়নি, এক পর্যায়ে এটা একদিনে হয়নি, এবং সর্বশেষে গিয়ে এই কিলিংটা হয়েছে। এটা নির্বাচনের আগে এটা 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 যদি আপনি ধরেন 2009-এ এটা হয়েছে, 2008 থেকে শুরু হতে বলতে পারেন। হ্যাঁ, 2008-এর নির্বাচনের পর থেকে শুরু হয়ে 2009-এ গিয়ে এটা নির্বাচনের আগে এটা হয়েছে। সেনাবাহিনীকে দুর্বল করার জন্য সরকারকে টিকিয়ে রাখার জন্য এটা একটা স্টেপ ছিল, যেটাকে বলা হয়। আপনারা তদন্তে কি এই ধরনের কোনো বিষয় নিয়ে তুলে ধরতে, মানে তদন্তে উঠে এসেছে কিনা যে সেনাবাহিনীর চৌকস এই যারা সেনাবাহিনীতে কাজ করতেন, যারা নিজের বিরুদ্ধ হয়ে মারা গেছেন, এই ব্যাপারটা আসলে বড় একটা ভূমিকা বা এই ব্যাপারটা আসলে কাজ করেছে যে সেনাবাহিনীকে দুর্বল করার জন্য এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই ধরনের একটা হত্যাকাণ্ড হয়েছে, এরকম কোনো কিছু আপনাকে তদন্তে উঠে এসেছে? অবশ্যই আমরা পেয়েছি এই বিষয়গুলো, আমরা তদন্তে পেয়েছি যে সেনাবাহিনীকে দুর্বল করার একটা প্রয়াস ছিল এবং ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য একটা প্রয়াস ছিল। যেমন ধরেন আপনি, এটা আর্মির ব্যাপার, আপনাকে বোঝার জন্য বলছি যে একজন অফিসার যিনি অতিক্রান্ত হয়ে যান, সুপারসিডেড হয়ে যান 3 বার, তার আর প্রমোশন হয় না। এই বিডিআর বিদ্রোহে বা হত্যাকাণ্ডে যারা সরকারকে সহায়তা করেছে এদের মধ্যে এদেরই সংখ্যা কিন্তু বেশি, এদেরকে কাজে লাগানো হয়েছে এইরকম। হ্যাঁ, এবং যে সেনাপ্রধান আজিজ, জেনারেল আজিজ, তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসাবে সুপারসিডেড হয়ে গেছে এবং তার চাকরি থেকে চলে যাওয়ার কথা,
তো তাকে প্রমোশন দিয়ে ডিজি বিডিআর করা হয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে সেনাবাহিনী প্রদান করা হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কী অবস্থা। তো এই ধরনের দুর্বল জায়গাগুলোকে অ্যাড্রেস করে সরকার সেনাবাহিনীকে দুর্বল করবার, দেশকে অস্থিতিশীল করবার এবং তার ক্ষমতা কক্ষিগত করবার ব্যবস্থা করেছে। এবং ধীরে ধীরে সেনাবাহিনীতে ওই সব অফিসারদেরকে কিন্তু পদায়ন করা হয়েছে ঠিকমতো জায়গাগুলো, যাতে সেনাবাহিনী এফিশিয়েন্টলি কমান্ডের অধীনে না থাকে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল জি, সেনা অভিযান নিয়োগ করা হয় নাই কেন? কেন পরিচালনা করা হয়? রাজনৈতিকভাবে হলো কেন? সেনা অভিযান না করে জি 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 আমরা দুটাই ইনভেস্টিগেশন করেছি এটাই তো সব। এবং ওটাই তো ষড়যন্ত্র। বিকজ এইটাই মূল বিষয়টা, যে কেন সেনা অভিযান এখানে হয়নি। সেনা অভিযান হওয়ার পিছনে যেটা কারণ, সেটা হলো সেনাপ্রধান জেনারেল মঈন, উনি সেনা সদর পরিত্যাগ করে প্রধানমন্ত্রীর অফিসে চলে যান যমুনাতে, এবং সেখানে তিনি সন্ধ্যা 6টা পর্যন্ত ছিলেন, যেটা শুরু হয়েছে সকাল 9:30 10:40 দিকে কিলিং শুরু হয়েছে। তো এই সব কিছু লাশ বের হয়ে আসতেছে, তাকে বলা হয়েছে, কিন্তু সেখান থেকে তিনি আর সেনা সদরে ফিরে আসেননি। এবং আরও 2 বাহিনী প্রধান, নৌ এবং বিমান বাহিনী, উনিও সেখানে ছিলেন। একটা কথা আপনাদেরকে আমি বলি, ওই সময় বিডিআর পিলখানাতে বিডিআর কমান্ড করার জন্য কোনো অফিসার ছিল না। যে অফিসারগুলোকে ছিল তাদেরকে কাউকে মেরে ফেলা হয়েছে, বাকি অফিসার কেউ চলে গেছে, বের হয়ে চলে গেছে, কাউকে জিম্মি করা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেখানে বিডিআরকে কমান্ড করবার জন্য কোনো অফিসার ছিল না। কাজেই সেখানে ইন্টারভিন করলেই কিন্তু বিডিআররা পরাজিত হতো ওই সময়, কিন্তু সেটা করা হয়নি। কারণটা হলো এটা একটা ষড়যন্ত্র ছিল যে এইভাবেই এই অফিসারদেরকে ধ্বংস করা হবে। এবং আমি আপনাকে বলে রাখি, 2 দিনে যখন 57 জন অফিসার নিহত হয়, সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না। এটা বিডিআর সদস্যরাও জড়িত ছিলেন, বাইরেরও জড়িত ছিল বলে আমরা পেয়েছি। ওই বইতে কিছু জায়গায় একটা পেজে উনি বলেছেন যে কিভাবে মানে ভারতের সেনাপ্রধানের নির্দেশে তারা এখানে এসে রেস্টিটিউশন করার জন্য রেডি ছিল, অ্যাবাউট টু বি ইন্টারভিউ ইনটু এই সমের কান্ট্রি। এবং আমরা রিসেন্ট টাইমে দেখেছি যে কানাডাতে আমাদের একটা গোয়েন্দা সংস্থার লোকজন গিয়ে একজন শিখ, মানে হিজ বিলিভ ইন দ্য ফেডারেশন, এই শিখ লিডার, তাকে তারা কিভাবে অ্যাসাসিন করেছে, এটা দুটো দেশের মধ্যকার সম্পর্ক কোন পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছে। এবং এটা নিয়ে কিন্তু আসলে চাইলে, যেহেতু তারা একটা সভরেন কান্ট্রিতে এরকম একটা অপারেশন করতে চেয়েছিল বলে আপনারাও এখন প্রকাশ্যে বলছেন, যে এই ক্ষেত্রে আপনাদের সুপারিশটা কি হবে? আমরা ভারতকে এইভাবে একটা কাছের দেশের একটা সভরেন দেশকে এইভাবে ইন্টারভেন করতে চেয়েছিল বা এরকম একটা অপারেশনটাতে যে ইনভলভ ছিল, তো হোয়াট উইল বি ইউর সাবমিশনস অফ দ্য রিকমেন্ডেশন টু আওয়ার গভর্নমেন্ট? আমরা বলেছি যে এই ব্যাপারে আমাদের কাছে ব্যাখ্যা চাইতে। অ্যাকচুয়ালি অবিনাশ পালিওয়ালের বই আমরা পড়েছি, স্টাডি করেছি। শুধু সেটা নয়, আপনার প্রণব মুখার্জির যে মাই কোয়ালিশন দেশ, সেখানে জেনারেল মঈন সম্বন্ধে যে তথ্য আছে সেটাও আমরা স্টাডি করেছি ইনট্যাক্ট। এমন কোনো ডকুমেন্ট নাই যেগুলো হাতের কাছে, সেই ডকুমেন্টগুলো আমরা আমরা স্টাডি করেছি। এবং সাক্ষী যেসব আছে সেগুলো তো সাক্ষী আমরা পেয়েছি। ওদের অ্যাম্বাসিতে শ্রীবাস্তব নামে একজন কূটনীতিক ছিলেন, তারও যে এই পদুয়া রৌমারী যুদ্ধের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেখানে অনেক ভারতীয় নিহত হয় আপনার সীমান্তরক্ষী বাহিনী। তারা বলছিল যে বাংলাদেশ উইল নট গো আনপানিশড, উইল টেক রিভেঞ্জ।
সো এইগুলো এবং আরও অনেক বিষয়, ওইটাই শুধু নয়, আরও ইন্টারনেটে অনেক লেখা আছে, সেই লেখাগুলো কিন্তু আমরা ডাউনলোড করে পড়েছি। পড়ে আমরা নিশ্চিত হয়েছি যে এই বিডিআর কার্নেজ যেটা হলো, বাহিনী দুর্বল হলো, দেশ অস্থিতিশীল হলো, এতে বেনিফিশিয়ারি কারা? তো সেখানে আমরা ভারতকে পেয়েছি, যে ভারতেই একমাত্র প্রতিবেশী দেশ যারা এই বাংলাদেশের এই কার্নেজের মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে। করেছে 6 জন চাকরি হারিয়েছেন। জি, করেছে। আর কারো কোনো প্রশ্ন? জি, গোয়েন্দা ব্যর্থতা পর্বত পরিমাণ আমি বলবো, এবং সেগুলো কিভাবে এটাকে ওভারকাম করা যায়, কিভাবে আমরা আবার নতুন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সব বিষয়ে আমরা সাজেশন দিয়েছি। রিফর্মের কথা বলেছি বিজেপিতে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা সেটা আলোচনা করেছি এবং আমাদের চূড়ান্ত প্রতিবেদনে আমরা সেটা তুলে ধরেছি। এবং জেনারেল মঈন তার বক্তব্যে বলেছেন যে আমি যদি এখানে অ্যাকশন করতাম তাহলে ভারত বাংলাদেশে ইন্টারভিউ করতো, এবং 71 সালে তারা ফিরে গেলেও এবারে তারা যেত না, এ কথা তিনি বলেছেন। আমাদের সাক্ষী বলছেন। জি জি, সাক্ষী বলছেন। জি, উনি অনলাইনে সাক্ষ্য দিচ্ছেন। জি, আমরা অনেক সুপারিশ করেছি। এই সুপারিশগুলো এই মুহূর্তে আপনাদেরকে এখন সংস্কারের জন্য সুপারিশ করেছি। এই মুহূর্তে তো এইভাবে হয়তো বলা সম্ভব হবে না আর কি। আমরা সব জায়গাতেই করেছি, সেনাবাহিনীতেও সুপারিশের কথা বলেছি, বিজেপিতেও বলেছি, প্রশাসনেও বলেছি, পুলিশেও বলেছি, পুলিশের ব্যাপারেও আমরা বলেছি। গোয়েন্দা সংস্থা ডিটেল ক্যাপাসিটি, গোয়েন্দা সংস্থার সক্ষমতা বৃদ্ধির জন্য এবং কি করে এটা কোঅর্ডিনেট করা যায়, অ্যাপেক্স বডি গঠন করে এটা সমন্বিত করা যায়, সে ব্যাপারে আমরা কথা বলেছি। বাইরে তো ওইভাবে বলা যাবে না, আমরা শুধু এটা বলতে পারি যে 921 জনের মতো ভারতীয় ওই সময়টাতে বাংলাদেশে এসেছিল, তার মধ্যে 67 জনের মতো লোক, তাদের হিসাব মিলছে না আর কি। কেউ হয়তো ঢুকেছে কোন দিক দিয়ে, কিন্তু প্লেনে করে বের হয়ে চলে গেছে, আবার প্লেনে করে ঢুকেছে কোন দিক দিয়ে বের হয়ে গেছে এটা ঠিক বলা যাচ্ছে না। যেমন যিনি প্লেনে করে বাংলাদেশে আসেন তো প্লেনে করে ফিরে যাবেন, কিন্তু দেখা গেল যে ফিরে যায়নি। তো এই ব্যাপারেও আমরা গভর্নমেন্টকে সাজেস্ট করেছি, সুপারিশ করেছি, যেটা খুঁজে বের করার জন্য এবং হুলিয়ে দেওয়ার জন্য, বা ওইভাবে ইয়ারা কোথায় কেন আসলো, এবং ভারত যে জড়িত সেই ব্যাপারে আমরা সরকারকে সাজেস্ট করেছি যে ভারতের কাছ থেকে জবাব চাওয়ার জন্য। জি জি, এটা আমরা তুলে ধরেছি, তুলে ধরেছি, আমরা সাক্ষীতে এসছে, আমরা তুলে ধরেছি। এখানে টর্চার তো বিভিন্নভাবে হয়েছে, যেমন মনে করেন যে একজন অফিসারকে মেরে ফেলবার আগে তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, কারো চোখ তুলে ফেলা হয়েছে, কারো স্পাইনাল কর্ড ভেঙে দেওয়া হয়েছে, কারো হাত ভেঙে দেওয়া হয়েছে, তারপরে গুলি করা হয়েছে। ফ্যামিলিদের ব্যাপারেও বাড়িতে ঘর লুট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, তার সোনাদানাগুলোকে লুটতারাজ করা হয়েছে, তার শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে। এগুলো আমরা তুলে ধরেছি। এই ব্যাপারে তেমন সাক্ষ্য পাওয়া যায়নি, তবে বিজিবির সৈনিকরা জড়িত এতে কোনো সন্দেহ নেই, আমরা সাক্ষী পেয়েছি। স্যার, আমি একটা বিষয় জানতে চাই যে ট্রায়ালটা হয়েছে এতদিন ধরে এবং যারা বিচারের সম্মুখীন হয়েছে এবং শাস্তি পেয়েছে তাদের বিষয়ে আপনাদের কোনো সুপারিশ আছে স্যার? যেটা সাব জুডিশড বিষয়, আদালতে বিচারাধীন, সে ব্যাপারে আমাদেরকে নিষেধ করা হয়েছে আমাদের প্রজ্ঞাপনে, যে গ্যাজেট বের হয়েছে সেখানে আমাদেরকে সেই ব্যাপারে কথা না বলতে বলা হয়েছে, সেটাকে বাইরে রেখে বলা হয়েছে।
বরং কেউ যদি অপরাধী থেকে থাকে বিচারে আওতায় আসে নেই, সেটাকে আওতায় নিয়ে আসতে বলা হয়েছে আমাদের। আমরা এখন পর্যন্ত যেটা জানি সেটা হলো যে 46 ব্রিগেডকে রেস্টোর অর্ডার, এইরকম একটা অর্ডার দিয়ে পাঠানো হয়েছিল মৌখিক। 46 ব্রিগেড সময় মতো এখানে আসে। এরপরে সেনাবাহিনী প্রধান যখন সেনাবাহিনীর সদর দপ্তর থেকে উনি যমুনাতে চলে আসেন, তখন ওই একটা প্যারালাল কমান্ড তখন এস্টাবলিশ হয় এবং এটার সুযোগ গ্রহণ করেন জেনারেল তারেক। ওই সময় উনি প্রধানমন্ত্রীর MSPM ছিলেন, অন্যায় তো কোনো তাই তো? তারেক সিদ্দিকী তখনও সংযুক্ত হয় মানে সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে ছিলেন আর কি। তো উনি তখন এই কমান্ডটা এস্টাবলিশ করেন এবং একটা প্যারালাল কমান্ডে তখন মানে 46 ব্রিগেড পরিচালিত হয়। এবং এই ধীরে ধীরে যখন পলিটিক্যাল ডিসিশন নেওয়া হলো, তখন আর্মিকে এখান থেকে প্রায় 3 কিলোমিটার পিছনে সরিয়ে নেওয়া হলো সেই আবাহনী মাঠের দিকে, এবং অন্যদেরকেও সরিয়ে নেওয়া হলো। জি পেয়েছি। 46 ব্রিগেড কমান্ডার হচ্ছে না। 46 brigade commander. He was a very junior officer. 46 brigade was a brigadier. He was a major. জি 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 দিয়েছে। সেটা আমরা সাক্ষীর কথাটা আমরা বলছি না, কারণটা হলো যে সাক্ষী একজন এক এক রকমভাবে দিয়েছেন। সেখানে একজনের সাক্ষীতে আরেকজনের নাম জড়িত হয়ে পড়েছে, কাজে ওটাকে আমরা বাদ রেখেছি আর কি। আর হ্যাঁ, যে আমরা সেটা বাদ রেখেছি আর কি।